সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন দুই নারী হাতে তরোয়ারি। অনেকে বলছেন যে আজকে জাতীয় রাজনীতিতে চার নারী, তাদের হাতে তরোয়ারিও রয়েছে, কিন্তু সেখানে শত্রু নিধন হচ্ছে না, প্রতিদিন প্রতি মুহূর্তে নিধন হচ্ছে দলের ভাবমূর্তি এবং সর্বাধিনায়কের ভাবমূর্তি। তবে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর ঢাল হচ্ছে মৌনতা। আর সব থেকে বড় ব্যাপার, যে বিজেপি দল প্রতিদিন প্রতি মুহূর্তে সংসদ অচল করে দিত, যে মনমোহন সিংহ তৎকালীন প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে কেন চুপ, আজ দুর্নীতির এতগুলো অভিযোগ পরপর আসার পরও সব থেকে বেশি চুপ তারাই। গোটা দিনে সর্বভারতীয় স্তরে জাতীয় বিজেপি নেতাদের কার্যত মুখ খুলতে দেখা যায়নি, অন্তত এখনো পর্যন্ত। এই সমস্ত কিছু নিয়ে, রাজনীতির এই বিচিত্র উলটপুরাণ নিয়ে আমাদের আজকের এই বিশেষ পর্ব। আমাদের আজকের বিষয়, চার নারী চক্রব্যূহে মৌনী মোদী। জরুরি অবস্থা নিয়ে মুখ খুললেও দুর্নীতি নিয়ে জরুরি বিবৃতি উধাও। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা, আছেন ওম প্রকাশ মিশ্র, কংগ্রেস নেতা, আছেন নন্দিনী মুখোপাধ্যায়, অধ্যাপক, অন্যদিকে শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা, জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়, আইনজীবী, এবং মহিদুল ইসলাম, অধ্যাপক। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আজকে বহু প্রত্যাশা সত্ত্বেও নরেন্দ্র মোদী একটি শব্দও ব্যবহার করলেন না তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে ওঠা এবং দলের নেত্রীর বিরুদ্ধে ওঠা গুরুতর দুর্নীতির অভিযোগ নিয়ে। এখানেই প্রশ্ন, কেন শেষ পর্যন্ত মৌনতাকে এতদিন যা সমালোচনা করে আসছিলেন বিজেপি নেতারা মনমোহন সিংহের ক্ষেত্রে, সেটাকেই ঢাল করলেন মোদী? দেখুন, রাজনীতির মহাভারতে নরেন্দ্র মোদী এখন চক্রব্যূহে। অনেকেই কটাক্ষের সুরে বলছেন চার নারীর চক্রব্যূহে। এই চক্রব্যূহের চারটি কোণ, বসুন্ধরা, সুষমা, স্মৃতি, পঙ্কজা। আর এই চার নারীর চতুষ্কোণেই উধাও সিংহের গর্জন। কদিন আগেও যে নরেন্দ্র মোদীর বিজয় রথের সামনে দাঁড়ানোর সাহসটুকু দেখাতেন না কেউ, এখন সেই তিনি সকাল সন্ধে বিদ্ধ হচ্ছেন প্রশ্নবাণে। বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন সেদিনের পথপ্রদর্শক যেন আজ নিজেই পথহারা। ভোটের আগে নরেন্দ্র মোদী উচ্চগ্রামে ঘোষণা করতেন, नरेंद्र मोदी कहते थे ना खाऊंगा ना खाने दूंगा। अब उनकी नाक के नीचे लोग खा भी रहे हैं और वो खाने भी दे रहे हैं। हम तो यही कहेंगे कि आपका भी कुछ उसका हिस्सा है क्या उसके अंदर? মোদীর 56 ইঞ্চি ছাতির স্লোগানও এখন বিরোধীদের বেশ কাজে লাগছে। কারণ তারা বলছেন, অভিযোগে জর্জরিত চার মন্ত্রীকে সরাতে না পারলে ওরকম 56 ইঞ্চি ছাতি রেখে লাভ কি? এক নজরে দেখে নেওয়া যাক চার মূর্তির কীর্তি। বিজেপি শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি আর্থিক অপরাধে অভিযুক্ত ললিত মোদীকে লন্ডনে অভিবাসন পাইয়ে দিতে গোপন সাক্ষ্য দিয়েছিলেন। মোদীর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ 1700 কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদীকে লন্ডনের বাইরে যাওয়ার ছাড়পত্র পাইয়ে দেন। দলের অন্দরে নরেন্দ্র মোদীর ছোট বোন বলে পরিচিত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে হলফনামা দিয়েছেন। চতুষ্কোণের চতুর্থ কোণ বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পঙ্কজা মুন্ডে, যার বিরুদ্ধে 206 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। নিজের মন্ত্রীকে আড়াল করতে ময়দানে নেমেছেন বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। मुझे लगता नहीं है कि इसमें कोई नियमों को ताक पे रखा गया है। हाँ, जहां तक जो चीजें सप्लाई हुई है उसके ऊपर अगर कोई प्रश्न चिन्ह लगाता है तो जरूर उसकी जांच होगी। और स्वयं पंकजा मुंडे जी ने भी ये बात कही है। গুজরাটে মোদী বহুবার বিপাকে পড়েও শেষ পর্যন্ত বিরোধীদের টেক্কা দিয়েছেন, কিন্তু এবার খেলা বড় মাঠে, দিল্লিতে। অভিমন্যু চক্রব্যূহ থেকে বেরোতে পারেননি, কারণ তিনি মায়ের পেটে থাকার সময় চক্রব্যূহের ভেতরে ঢোকার কৌশলটা শুনতে পেরেছিলেন, কিন্তু মা ঘুমিয়ে পড়ায় বাইরে বেরোনোর রাস্তা জানা হয়নি। জাগ্রত মোদী কি পারবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এবিপি আনন্দ। প্রজ্ঞা, আর কিসের অপেক্ষা? গতকাল অবধি আপনারা বলে এসেছেন, সকাল অবধি, যে সই কোথায়, কোনো প্রমাণ আছে? সই অবধি সামনে এলো, এখনো পর্যন্ত বসুন্ধরা রাজকে না বের করে দিলে, মানে আমি বলছি, দুর্নীতি নিয়ে কোনো প্রদেশে কোনো কথা বলার অধিকার থাকে আপনাদের? আর রাজস্থানের নেতারা যা করেছেন, আমার শব্দের জন্য মার্জনা করবেন, মানে আমি বলছি যে সইটা দেখার আগেই তারা বলে দিলেন যে সইটা জাল, মানে তো মিথ্যাচারের অভিযোগ উঠবে। দেখুন, যদি বসুন্ধরার কথা বলেন, হ্যাঁ, দল কার কথা বলবো বলুন? চারটে তো অপশন,
না না, 4টে অপশনের ভেতর বাকি অপশনগুলো তো অস্তিত্বহীন অপশন। হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরার আপনি একটা পেয়েছেন, এটাই অস্তিত্ব, এই সই পেয়েছেন। না না, এটা সই পেয়েছেন, আপনার সই পেয়েছেন। হ্যাঁ, এবং বসুন্ধরা বাকি কি পেয়েছি বসুন্ধরা আমি যেটা বলছি, স্মৃতির যদি কথা বলেন সে কথাও আপনাকে বলবো, স্মৃতি বলবো। হ্যাঁ, বসুন্ধরার একটা সই নিয়ে এত তোলপাড়, শুধু সই নিয়ে নয়, সই নিয়ে তোলপাড়। আচ্ছা, সইটা আপনি বলুন, আমি পরপর বলছি। সিফারিশটা করেছে ওটা নিয়েও আপনারা অনেক কথা বলছেন। কিন্তু বসুন্ধরা যখন এটা লিখেছিলেন চিঠিটা, তখন উনি মুখ্যমন্ত্রীও ছিলেন না, আর নরেন্দ্র মোদীও রাষ্ট্রীয়। আপনি সংবিধান নিশ্চয়ই পড়েছেন, বিরোধী দলনেত্রী সাংবিধানিক পদ, সাংবিধানিক সেই পদে স্বীকার করার কিছু নেই। কি বলছেন? আমি বলছি এই চিঠিতে বলছে যে ইন্ডিয়ান অথরিটি, ইন্ডিয়ান অথরিটি যেন না, বিষয়টা তদন্ত সাপেক্ষ। হঠাৎ বলে দেওয়া যে মোদিকে ঘিরে ফেলেছেন, এই 4 নারী চক্রবর্তী ঘেরা পড়ে গেছে। না, রিজাইন করবেন। আপনাদের আদবানি তো শিখিয়েছেন সেই শিক্ষাটা। আজকে তো আদবানিকে নেমন্তন্ন করলেন না, এমার্জেন্সি নিয়ে অনুষ্ঠান করলেন, যেখানে সংবর্ধনা দিচ্ছেন আপনারা দলের লোকেদের, এবং যিনি 19 মাস কারাবাস করলেন এমার্জেন্সির সময়, লালকৃষ্ণ আদবানিকে ডাকলেন না। কেন ডাকলেন না? না এমার্জেন্সি নিয়ে মুখ খুলেছেন বলে, এবং সেটা দলের বিরুদ্ধে যাওয়ার একটা ব্যাখ্যা হচ্ছে তাই। আপনি বলছেন যে দুর্নীতির কথা, সই বাদ দিন, সই তো অবশ্যই আছে। সেটা হচ্ছে একজন লিখছেন, তার নাম বসুন্ধরা রাজে, তিনি লিখছেন ইন্ডিয়ান অথরিটি যেন না জানে। আমি বলছি এ তো রাষ্ট্রদ্রোহিতা, এ তো রাষ্ট্রদ্রোহিতা। মোদি যেটা বলছেন ওটাকে আপনি মানবেন না, বসুন্ধরা যেটা বলছেন সেটাকে মানবেন? প্রভাকর দা, আপনাকে উল্টোটা বলুন না। যে মানিলাম না, হ্যাঁ 17, আপনারাই বলুন 1700 কোটি টাকা যে 9-6 করেছে, হ্যাঁ, তাকে তার কথা আপনারা বিশ্বাস, সে তো অনেকের কথা বলছে, কারুর কথা বিশ্বাস করতে হবে না। আমি সিন্ধের কথাও বলছে, সে তো সিন্ধের কথা। না পুলিশ আমি একটাই বলি, সিন্ধের নির্দেশে তার সঙ্গে দেখা করতে গেছিলেন। প্রভাকর দা, ললিত মোদির কথা আমায় বিশ্বাস করতে হবে না। আপনি আমার একটা কথা জবাব দিন। ওই চিঠিটা তো ললিত মোদি বলছেন যে লিখেছেন আমাকে। আচ্ছা, ললিত তো অস্বীকার করছে। না ঠিক আছে, এক সেকেন্ড। প্রভাকর বাবু, আপনি নিজে যুক্তির জালে পড়ে যাচ্ছেন। কোর্টের এভিডেন্স, ললিত মোদির কথা সব জানেন, কোর্টের এভিডেন্স। না আপনারা সব জানেন, আমরা জানি না, দেশের মানুষ জানে। কোর্টের এভিডেন্স। না শ্রমিকদাও জানেন না, দর্শকরাও জানেন না। প্রভাকর বাবু, আপনি সব জানেন। বামপন্থীরা হয়, সব জানতা হয়, কিন্তু কুছ নেই জানতা। আচ্ছা, কোর্টের এভিডেন্স, পাবলিক প্রপার্টি। আপনি শুধু ভাবটাই আপনারা শেষ করেছেন। বামপন্থীরা কিছু জানেন না। আপনি শুধু আমায় এইটা বলুন যে কোন ম্যাজিকে 10 টাকা দামের শেয়ার, সেটা বসুন্ধরা রাজের ছেলে দুষ্মন্ত সিংহের 10 টাকার শেয়ার 96,180 টাকায় বিক্রি ললিত মোদি কিনলেন। এবং কদিনের কোম্পানি আর তার ব্যালেন্স শিট কি? আপনি আমায় এই ম্যাজিকটা বলুন। মানে আমি বলছি এরপরে কিন্তু আপনারা বলছেনও না ইদানিং, কিন্তু আমি বলছি তৃণমূলকে বলতেও পারবেন না যে বস্ত্রমন্ত্রী কি করে কারখানা বিক্রি করেছেন সারদাকে বেশি দামে। দেখুন, এটা তো সময় বলবে কে কাকে বলতে পারবে কি পারবে না। বসুন্ধরা মুখ্যমন্ত্রী, বিষয়টা হচ্ছে এটা 10 টাকা দামের শেয়ার মানুষ দেখছে। প্রভাকর বাবু, 96,180 টাকায় কিনছে ললিত মোদি। এই যে বিষয়টা বসুন্ধরার ছেলের বিষয়টা, ও তো তার এফিডেভিটে দিয়েছে পরিষ্কার ভাবে এই বিষয়টা যে আছে সেখানে। এফিডেভিটে তো বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ বাবুও দিয়েছেন। এক্স্যাক্টলি এইটা যে আপনার 4 টাকা হচ্ছে আপনার কারখানার দাম, সেটা আপনি 4 লক্ষ টাকা কাউকে বিক্রি করেছেন। অবৈধ লেনদেন তো বটেই। আপনার 10 টাকার শেয়ার কোন ম্যাজিকে 96,180 কোটি হয় বলুন? কংগ্রেসের টাইমে হর্ষদ মেহতা এসেছিল, ওই জন্য আপনারা দুর্নীতি করবেন। কোটি টাকা আমি দিয়েছি নরসিংহ রাওকে, ওই জন্য আপনারা দুর্নীতিতে নিশ্চিত নয়, নিশ্চিত নয়। দুর্নীতির প্রতি আমাদের জিরো টলারেন্স, বুঝতে পারছি, জিরো টলারেন্স। সময় মোদিজি বলবেন। গত 10 দিনে প্রধানমন্ত্রীর নীরবতা দেখে বুঝতে পারছি যে আপনাদের জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী নিজের সময় বলবেন, জিরো টলারেন্স বলবেন না, আপনি বললেও বলবেন না। রিজাইন করেন এটা বলেছেন আপনারা, বলেছেন যে ইউপি এর মতো আপনারা রিজাইন করেন না, তার মানেই হচ্ছে আপনারা দুর্নীতি সইবেন না। দুর্নীতি থাকলে তো রিজাইন করবে, দুর্নীতি না থাকলে করছে তো কিছু বিরোধীরা টার্গেট আডবাণী বলছে যে দুর্নীতি অভিযোগ ব্যাপারটা হচ্ছে কংগ্রেসীদের আর কিছু নেই,
মহিলারা সফট টার্গেট। আমি দ্রুত একবার দেখে নেবো। উনি বলছেন মহিলারা সফট টার্গেট। বসুন্ধরা রাজে নিঃসন্দেহে মহিলা এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন, কিন্তু কি মারাত্মক অভিযোগ। একটু আগে প্রভাকর বাবু বলছিলেন যে তার দল নাকি জিরো টলারেন্সে বিশ্বাস করেন। গত 10 দিনে ভারতের নাগরিকরা, ভারতবাসীর অবশ্য দেখছে যে কতটা টলারেন্সে বিশ্বাস করেন বিজেপি নেতৃবৃন্দ। কি অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে দেখুন। আরও বিপদে বসুন্ধরা। ললিত মোদীর অভিবাসনের পক্ষে বিজেপি নেত্রী যে সময় সাক্ষ্য দিয়েছিলেন বলে কংগ্রেসের দাবি, ঠিক তার আগেই লন্ডনে গিয়েছিল বিজেপির একটি প্রতিনিধি দল, যাতে ছিলেন বসুন্ধরা রাজে। সবাই দেশে ফিরে এলেও বসুন্ধরা নাকি মাসখানেক লন্ডনেই থেকে গিয়েছিলেন। তাহলে কি সেই সময় ললিতের পাশে দাঁড়িয়ে রাজের এই সাক্ষ্য? প্রশ্ন জোরালো। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের দাবি, কংগ্রেসের তরফে বসুন্ধরার সাক্ষ্য বলে যে চিঠি পেশ করা হয়েছে তার সত্যতা মেনে নিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এমনকি এই সই বসুন্ধরারই বলে জানাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। এমনটাই দাবি আরেক সর্বভারতীয় চ্যানেলেরও। তাই চিঠিতে বসুন্ধরার সই কোথায় বলে বিজেপি যে ঢাল তৈরির চেষ্টা করেছিল তা আর টিকল না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কংগ্রেসের দাবি, এই চিঠিতে বসুন্ধরা লেখেন ললিত মোদীর অভিবাসনের আবেদনকে সমর্থন করছেন তিনি, তাও আবার একটাই শর্তে, যেন এটা ভারতের কেউ না জানে। দেশের তদন্তকারী সংস্থা যে ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে তার সম্পর্কে এমন সাক্ষ্য দিলেন কি করে বসুন্ধরা? শুধু তাই নয়, বিরোধীদের দাবি দেশের তদন্তকারী সংস্থাকে খাটো করে একজন পলাতককে সহানুভূতির চোখে দেখানোর চেষ্টা পর্যন্ত করেছেন বসুন্ধরা। চিঠিতে তিনি লিখেছেন, আমার সঙ্গে ললিতের ঘনিষ্ঠ সম্পর্কের জন্য কংগ্রেস তাকে আক্রমণ করছে। ললিতের ভাবমূর্তি নষ্ট করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক আক্রমণ শানানো হচ্ছে। এখানেই শেষ নয়, তদন্তের জাল এড়াতে দেশ থেকে পালানো এক ব্যক্তিকে বিপ্লবীর মর্যাদা দেওয়ার চেষ্টা করেছিলেন এই বিজেপি নেত্রী। সাক্ষ্যের বয়ানে তিনি লিখেছেন, ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন আনার কৃতিত্ব আমি ললিত মোদীকে দিচ্ছি। এত কিছুর পরও এখনো রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসুন্ধরা। চুপ নরেন্দ্র মোদী। কংগ্রেসের প্রশ্ন, আর কতদিন? स्कोप नहीं है बीजेपी के पास इसको डिले करने का, उनको चीफ मिनिस्टर का इस्तीफा लेना ही होगा। उनका पद पर बने रहना मैं समझता हूं अब उनका कोई औचित्य नहीं है। द चीफ मिनिस्टर राजस्थान हैज नेवर डिनाइड दैट द डॉक्यूमेंट्स आर फॉल्स, दैट द सिग्नेचर्स weren't hers। নিজের অনুগামীদের সঙ্গে সলা পরামর্শ শুরু করে দিয়েছেন বসুন্ধরা। তাহলে কি আগের মতো এবারও শক্তি প্রদর্শন করে দিল্লি নেতৃত্বের উপর চাপ তৈরি করবেন তিনি? বাঁচবে তার সিংহাসন? এই প্রশ্নের মধ্যেই বিবৃতি দিয়ে বসুন্ধরা শিবিরের দাবি, রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছে কখনোই ইস্তফা চাওয়া হয়নি। এবিপি আনন্দ। শ্রমিকদা, আপনি আমায় বলুন, ভারতবর্ষ থেকে 2010 সালে পলাতক একজন তার হয়ে 2014 সালে বিদেশ মন্ত্রীর চেয়ারে বসে নিজের সচিবকে অন্ধকারে রেখে, ভারতীয় দূতাবাসকে অন্ধকারে রেখে ট্রাভেল ডকুমেন্ট একজন তৈরি করে দিচ্ছেন। আরেকজন, যে দুজনের হয়ে সওয়াল করছেন প্রভাকর বাবুরা, 2011 সালে বিরোধী নেত্রী থাকাকালীন পলাতকের হয়ে উইটনেস স্টেটমেন্ট তৈরি করছেন। তাতে উল্লেখ করছেন যে ইন্ডিয়ান অথরিটি, ভারতীয় কর্তৃপক্ষ যেন জানতে না পারে। কিসের অপেক্ষা, কিসের সন্দেহ? দেখুন, রাষ্ট্রদ্রোহিতা বলা যায় না? যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগ সত্য না অসত্য এই নিয়ে তো প্রশ্ন তুললেন। এটা প্রভাকর বাবুর ভালো করে জেনে রাখা উচিত, তার কারণ উনি নিজের পার্টির অবস্থানের বিরুদ্ধে বলছেন। নিজের পার্টির অবস্থানটা তো জানা উচিত। প্রথম প্রশ্ন হচ্ছে বসুন্ধরা, তার বিরুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ অভিযোগ। একটা হচ্ছে তার ছেলে, তার একটা কোম্পানি, যে কোম্পানির ব্যালেন্স শিট নেগেটিভ, যে কোম্পানি সামান্য কয়েকদিন হলো ফর্ম করেছে, সেই কোম্পানির 10 টাকার শেয়ার কেউ 96,000 টাকা কিনছে। এবং ললিত মোদীর অ্যাকাউন্ট থেকে কত টাকা আসছে? 11 কোটি 63 লক্ষ টাকা। কোথা থেকে ললিত মোদীর অ্যাকাউন্টে কোথা থেকে আসছে? মরিশাসের একটা ফিকটিশিয়াস কোম্পানি, মরিশাস রুট বলে এটাকে, এটাকে বলা হয় মরিশাস রুট। এটাকে একবারের জন্য কিন্তু কেউ অস্বীকার করেননি যে এই স্টেটমেন্টটা ফলস। একবারও বলেছে দুষ্মন্ত, একবারও বলেছেন বসুন্ধরা, বলেননি। দ্বিতীয় কথা, তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ যেটা, সেটা হচ্ছে একজন পলাতক, যে কথাটা আপনি বললেন 2010 সালে পালিয়েছে, তাকে যাতে লন্ডন, অন্য একটা দেশ, তাকে যাতে সেখানে আশ্রয় দেয়, এক, এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য উনি তার গ্যারান্টার হচ্ছেন, 2, 3, এটা বলছেন যে এটা যেন ভারতবর্ষের অথরিটি না জানেন, অথচ তিনি দেশের মুখ্যমন্ত্রী, সংবিধানে শপথ নিয়েছেন। একবারের জন্য উনি অস্বীকার করেছেন যে না, এই কাজ উনি করেননি। না, তখন অবশ্য বিরোধী নেত্রী, তার বিরোধী নেত্রী হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট, একদম ক্যাবিনেট মন্ত্রী। অ্যাবসলিউটলি। এটা হচ্ছে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ, একবারের জন্য কিন্তু কেউ অস্বীকার করতে পারেননি। দ্বিতীয় কি অভিযোগ, সেটা হচ্ছে সুষমা স্বরাজ, তিনি নিজে বিদেশ মন্ত্রী, সংবিধানে শপথ নিয়ে বিদেশ মন্ত্রী। যে প্রশ্ন আপনি তুললেন, যদি খোলামেলা এই কাজ উনি করতে পারতেন তাহলে বুঝতাম গার্ডস আছে, যে সরাসরি
যে পদ্ধতিতে হয় একদম বিদেশ মন্ত্রী ভারতীয় দূতাবাসে বলতেন, অথবা ফরেন সেক্রেটারি তিনি বলতেন, অথবা ইন্ডিয়ান এম্বাসির যিনি হাই কমিশনার ওখানে আছেন তিনি বলতেন। তখন এগুলো পলিটিক্যাল পোস্টিং অনেকেই জানে, অনেক হাই কমিশনার আছেন। ফলে অথবা বলতেন যে ভারতে আসুন তারপরে পর্তুগাল যাবেন। উনি কাকে লিখছেন? লিখছেন একজন ব্রিটিশ এমপিকে, লিখছেন না কিন্তু এমনকি সেই দেশের গভর্নমেন্টকেও, লিখছেন একজন ব্রিটিশ এমপিকে, তিনি যাতে সুপারিশ করেন সেখানে। কার হয়ে? যিনি ভারতবর্ষের ওনারই সরকারের একটা ব্লু কর্নার অ্যালার্ট জারি করা ফিউজিটিভ, পলাতক, তার বিরুদ্ধে। একবারের জন্য কিন্তু উনি অস্বীকার করছেন না এই মেল উনি লেখেননি। ফলে উনি যে বলছেন এর সত্যতা কোথায়, তদন্ত সাপেক্ষ, তা না, উনি একবারও অস্বীকার করতে পারছেন না। তিন নম্বর অভিযোগ যার বিরুদ্ধে, 4 নম্বর অভিযোগ যার বিরুদ্ধে, পঙ্কজা গোপীনাথ মুন্ডের মেয়ে, মহারাষ্ট্রে 206 কোটি টাকার টেন্ডার ছাড়া উনি বরাদ দিয়েছেন। এটা উনি অস্বীকার না করে বরঞ্চ প্রেস কনফারেন্স ডেকে বলছেন আমি যা করেছি নিয়ম মেনে করেছি এবং এর জন্য টেন্ডার ডাকার দরকার নেই। অথচ খুব স্পষ্ট আপনি যদি সিভিসির গাইডলাইন দেখেন 3 লক্ষ টাকা, হ্যাঁ সিভিসির যদি গাইডলাইন দেখেন পরিষ্কার বলা আছে, পরিষ্কার বলা আছে কোন টেন্ডার ছাড়া 3 লক্ষ টাকার উপর কোনো, এবং একটা আপৎকালীন নয় যে বন্যা হয়েছে এখনই আমায় কিনতে হবে, অথবা ওয়ার লেগেছে আমাকে এখনই কিনতে হবে। এই 4 জনের যেটা ওপেন অ্যান্ড শার্ট কেস, এর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই। প্রধানমন্ত্রী চলে গেলেন সভাসনে, ওই যোগের নাম করে এখন সোজা সভাসনে উনি মৌনী বাবা হয়ে বসে আছেন। কি কিনেছেন জানেন শ্রমিকদা? আমি আইটেমগুলো রেখেছি, প্লাস্টিকের মাদুর, স্টিলের প্লেট, বাদাম, ওয়াকবুক, ওষুধের চিকি মানে বাদাম, গুড় বাদাম, চিকি স্ক্যাম বলছে এখন। আপনি ভাবতে পারেন? আমি বলছি আমার কৌতূহল যে প্রভাকর বাবুরা এরপর ত্রিফলা নিয়ে বলবেন কি করে? ওর তো টাকার অঙ্কে ছিল। তাহলে এই যে সরাসরি এদের বিরুদ্ধে অভিযোগ যা উঠেছে, প্রতিটা অভিযোগ ডকুমেন্টেড। একটা অভিযোগকে এরা অস্বীকার করতে পারছেন না। শুধু গায়ের জোরে রাজনাথ সিং বলছেন আমার মন্ত্রীরা পদত্যাগ করে না। অর্থাৎ এর আগে আমরা এনডিএতে দেখেছি জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে এতগুলো অভিযোগ ছিল, পদত্যাগ করেননি। না কোথাও কোনো, আগেও বলেছেন কোথাও কোনো দুর্নীতি নেই। আচ্ছা দুর্নীতি না থাকলে উত্তর নেই কেন? উত্তর দিন। এই 96,000 টাকা শেয়ার কেন? উত্তর দিক কেন? তিনি বলছেন ভারতীয় অথরিটিকে জানানো যাবে না কেন? সুষমা স্বরাজ, এই এতগুলো প্রশ্ন যেগুলোর কোনো উত্তর নেই, অথচ এই মৌনতার বিরুদ্ধেই এতদিন তো বিজেপি ছিল। অন্তত যখন বিরোধী দলে তারা ছিলেন, দিনের পর দিন তারা একেবারে সংসদ অচল করে দিয়েছিলেন। কেন? যে মনমোহন সিংহ কেন সম্পূর্ণ মৌনব্রত ধারণ করেছেন, তিনি দুর্নীতি নিয়ে মুখ খুলছেন না, জবাব দিচ্ছেন না, অতএব তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন উল্টে তারা প্রশ্ন করছেন তাহলে মোদি সাহেবের ক্ষেত্রে হিসেবটা উল্টে গেল কি করে? দেখুন, কয়েকদিন আগে 7 রেসকোর্স রোডে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন মনমোহন সিংহ। ব্যঙ্গের সুরে রাহুল গান্ধী বলেছিলেন হয়তো অর্থনীতির পাঠ নিয়েছেন মোদী। আর 4 নারীর চক্রব্যূহে মোদী ঘিরে যাওয়ার পর এখন কংগ্রেস কটাক্ষ করে বলছে অভিযোগ উঠলে কিভাবে ব্যবস্থা নিতে হয় তাও মনমোহনের থেকেই শেখা উচিত মোদীর। 2G কেলেঙ্কারিতে নাম জড়ায় ডিএমকে সাংসদ তথা তৎকালীন টেলিকম মন্ত্রী এ রাজার। জোট রাজনীতির বাধ্যবাধকতা সত্ত্বেও অভিযোগ ওঠার পর তাকে ইস্তফা দিতে বলেছিলেন মনমোহন। পরে জেলেও যান এ রাজা। দোষ এখনো প্রমাণিত হয়নি। বিজেপির শীর্ষ নেত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে অভিযোগ তিনি আইনের চোখে পলাতক এক ব্যক্তিকে সুবিধে পাইয়ে দিতে সাহায্য করেছেন। তথাকথিত প্রমাণও সামনে এসেছে। বসুন্ধরার সাংসদ ছেলের সংস্থায় ললিত মোদীর বিনিয়োগ ঘিরেও প্রশ্ন। তাহলে এত অভিযোগের পরও কেন বসুন্ধরাকে পদত্যাগ করতে বলছেন না মোদী? প্রশ্ন কংগ্রেসের। জোটের বাধ্যবাধকতা সত্ত্বেও মনমোহন সিংহের আমলে 2G কাণ্ডে অভিযুক্ত করুণানিধি কন্যা কানি মজিকে হাজতবাস করতে হয়েছে। দুর্নীতি এখনো প্রমাণিত হয়নি। কংগ্রেসের প্রশ্ন, তাহলে মোদী কেন মন্ত্রিসভায় তাঁর একদা সতীর্থ গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডেকে পদত্যাগ করতে বলছেন না? মহারাষ্ট্রের এই বিজেপি মন্ত্রীর বিরুদ্ধেও তো 206 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এ তো গেল জোট সঙ্গীতের কথা। ইউপিএ আমলে কংগ্রেসের 2 মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাদেরও ইস্তফা দিতে হয়েছিল। তৎকালীন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি কয়লাকাণ্ডে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে ফেরবদল করেছেন। অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু অশ্বিনী কুমার পদত্যাগ করেছিলেন। একইভাবে রেলমন্ত্রী পবন বনসালের ভাগ্নের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর তাকে পদত্যাগ করতে হয়েছিল। আর এক্ষেত্রে তো খোদ মোদীর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে একজন পলাতক অভিযুক্তকে নিজের ক্ষমতা প্রয়োগ করে সাহায্যের অভিযোগ। তাহলে কেন তার কাছ থেকে ইস্তফা চাইবেন না নরেন্দ্র মোদী?
ভুয়ো শিক্ষাগত যোগ্যতা দেওয়ার অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষামন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরকে পদত্যাগ করতে হয়, তাহলে কেন ভুয়ো শিক্ষাগত যোগ্যতা দেওয়ার অভিযোগে নিজের শিক্ষামন্ত্রীর ইস্তফা নেবেন না মোদী? কমনওয়েলথ গেমস কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সুরেশ কলমাডিও জেলে গিয়েছিলেন ইউপিএ আমলেই। তাই বিরোধীদের ক্ষেত্রে এক নিয়ম আর নিজের ক্ষেত্রে আরেক, এটা কি করে সম্ভব? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও সাহস দেখাচ্ছেন না কেন নরেন্দ্র মোদী? প্রশ্ন কংগ্রেসের। এবিপি আনন্দ। ওমপ্রকাশ দা, কোলগেট, 2G প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপির যেটা স্লোগান ছিল যে মনমোহন সিংহ কেন নীরব, আজকে তাদের প্রধানমন্ত্রীকে সেই প্রশ্নের জবাব দিতে হবে না? উনি বেটি বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত, সেটা নিয়ে ব্যস্ত। খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদী এখন পর্যন্ত নট এ সিঙ্গেল প্রেস কনফারেন্স, 14 মাস প্রায় হয়ে গেল সরকারের, একটা প্রেস কনফারেন্স করে। মনমোহন সিং কটা করেছিলেন? নরেন্দ্র মোদী করেছে, মাঝখানে বাধা দেবেন না, মাঝখানে দেবেন না বাধা। ভদ্রলোক সকাল বিকেল দুপুর রাত্রি মধ্যরাত্রিতেও টুইট করতে ভালোবাসেন। 14 দিন ধরে ললিতাসন করছে, 14 দিন ধরে চুপ করে আছে। আমি যে কথাগুলি হয়ে গেছে সেটাতে না গিয়ে একটা অভিযোগ আনছি, আপনার সত্যতা দেখুন। নরেন্দ্র মোদী এই ললিত কাণ্ডের সঙ্গে যুক্ত, আমি সরাসরি অভিযোগ আনছি, আমি ব্যাখ্যা করব। সুষমা স্বরাজ উনি বিদেশ মন্ত্রী, উনি ইংল্যান্ডের সঙ্গে যোগাযোগ স্থাপিত করেছেন এবং ললিত মোদীকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, আমরা বিস্তারিতভাবে সেটা জানি। প্রধানমন্ত্রী আজকে নীরব রয়েছেন, 7 তারিখে এটা সামনে এসছে, একটি সর্বভারতীয় চ্যানেল, তারা সুষমা স্বরাজকে প্রশ্নগুলি রেখেছে, বারবার করে সুষমা স্বরাজ প্রাইম মিনিস্টার্স অফিসে এটা নিয়ে ডিসকাশন হয়েছে। আজকে এতদিন হয়ে গেল উনি মুখ খুলছেন না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী সমস্ত জায়গায় ভ্রমণ করতে ভালোবাসেন। আজকে আমরা সবাই জানি যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে চর্চা করি যে আমেরিকা একটা ইম্পর্টেন্ট ডেস্টিনেশন যে কোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য। ইংল্যান্ড হচ্ছে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন নয়। ইংল্যান্ডের পক্ষ থেকে বারবার করে কিন্তু লবিং করা হয়েছে যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যান। উনি ইউরোপেও গেলেন, সর্বত্র যেতে ভালোবাসেন, জার্মানিতে গেছেন, কানাডায় গেলেন, জার্মানিতে গেলেন, ফ্রান্সে গেলেন, ইংল্যান্ড কিন্তু উনি অ্যাভয়েড করেছেন। এটা ললিত কাণ্ডের সঙ্গে যে সরাসরি যার একটা যোগ আছে তার একটা প্রমাণ। আর এটার সঙ্গে দুটো জিনিসকে উল্লেখ করি যে ললিত মোদী গুজরাতের একটা ক্রিকেট বডিকে আইপিএল খেলাতে আর কি যাতে তাদেরকে সাহায্য করা যায়, ফ্র্যাঞ্চাইজি দেওয়া যায়, সেটা চেষ্টা করেছিলেন। তাদের পেছনে যারা ছিল, যেই সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিল, তারা আজকে এই নতুন সরকারের মানে সবচাইতে কাছের বন্ধু। এবং অমিত শাহ এর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ললিত মোদীর যে ছবিটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যদিও সেটা পুরনো ঘটনা। কংগ্রেস যে ব্ল্যাক মার্কেটিয়ার, যে মানি লন্ডারার, যার নামের সঙ্গে ব্ল্যাক মানিটা যুক্ত রয়েছে, তার বিরুদ্ধে লড়াই করেছে। আর বসুন্ধরা রাজে সিন্ধিয়া, সুষমা স্বরাজ, নরেন্দ্র মোদী এরা চেষ্টা করেছেন বিজেপির পক্ষ থেকে 2013-তে প্রকাশ্যে। নীতিন গাডকারি সেখানে গেছিলেন, নীতিন গাডকারি সেখানে ছিলেন, আপনার জন্ম তো আমাদের সময় হয়েছে, আপনার জন্ম তো আমাদের কংগ্রেসের সময় হয়েছে, তাহলে কি বলছেন? কথা বলছেন আপনার জন্মই হয়নি তো, এই যে কংগ্রেস চালাচ্ছেন কংগ্রেসের জন্মই হয়নি। ডোন্ট ট্রাই টু ইন্টারাপ্ট মি, বলতে দিন। নরেন্দ্র মোদী উনি সুষমা স্বরাজের কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন নিলেন না, সেটা পাবলিক ডোমেনে এখনো আসলো না। পাবলিক ডোমেনে আসে না, নিয়েছেন না, আসলো না। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, মুম্বাইয়ের পুলিশ কমিশনার তিনি যাচ্ছেন লন্ডনে, তিনি ললিত মোদীর সঙ্গে মিট করছেন, নিজে কিন্তু প্রকাশ্যে এসে এবং মহারাষ্ট্র সরকার ক্লিন চিট দিচ্ছে। না, মহারাষ্ট্র সরকার তো বর্তমান সরকার ক্লিন চিট দিচ্ছে, তাই তো বলছি, কিসের বেসিসে? কংগ্রেসের চিফ মিনিস্টার জানেন না পর্যন্ত, অথচ মুম্বাইয়ের পুলিশ কমিশনার নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যোগ সাজস বেঁধে তাদের হয়ে ললিত মোদীকে সাহায্য সহযোগিতা করবার জন্য লন্ডন যাচ্ছে, প্রাইম মিনিস্টার্স অফিস ইনভলভ, এবং তাই জন্য নরেন্দ্র মোদী চুপ করে আছেন, এই বেটিদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, তার বিরুদ্ধে। এই যে ওম প্রকাশ মিশ্রজি যা বললেন না, একদম ঠিক কথা বলে দিলেন। তো ইনি প্রমাণিত করছেন যে এলিগেশন গুলো ওনারা নিয়ে আসছেন সবকটাই ভিত্তিহীন।
কেন গেলেন না ইংল্যান্ডে? তথ্যই নরেন্দ্র মোদী কেন ইংল্যান্ড গেলেন না, ওটাকে প্রমাণিত করার চেষ্টা করছেন যে ললিত মোদীর সঙ্গে তার যোগাযোগ আছে। দিল্লি হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেন গেল না? আর কেন্দ্রীয় সরকার সিন্ধের নির্দেশে তিনি গেছিলেন দেখা করতে ললিত মোদীর সঙ্গে, এই তথ্যটাও ইনি উড়িয়ে গেলেন। প্রধানমন্ত্রী কোলগেট কেলেঙ্কারিতে নিজে অভিযুক্ত, তারা আবার বড় বড় কথা বলছেন। আচ্ছা, কোলগেট প্রেস কনফারেন্স ভারতবর্ষ দেখেছে, বাতিল করেছে। পাসপোর্টটা যখন ফিরে গেল ললিত মোদীর হাতে, বঙ্গারু লক্ষ্মণ জেলে যায়নি, কি ছিল? প্রেসিডেন্ট ছিল না বিজেপি? was not in jail, was not he convicted? He was convicted. বঙ্গারু লক্ষ্মণ was convicted. নীতিন গডকরি সময় হয়ে গেছে। আশা করছি এই অনুষ্ঠানের উত্তেজনা অন্তত বিরতিতে কম থাকবে। ছোট্ট একটা বিরতির পর ফেরত আসি। কোনো সন্দেহ নেই যে সারদা দুর্নীতি নিয়ে রাজ্য বিজেপির যে কোনো দুর্নীতির ইস্যুতে, শুধু রাজ্যের কথাই বা বলবো কেন, অন্য রাজ্য বিজেপির রাজ্য সংগঠনগুলো বিড়ম্বনায় পড়ছে, কিন্তু আমাদের এই রাজ্যে সম্ভবত এই প্রথমবার সর্বভারতীয় দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল এখনো পর্যন্ত মুখ খোলেননি। 9 দিন হয়ে গেছে এবং এর মধ্যিখানে শুধু সৌগত রায় সমালোচনা করে উল্টে দলের সমালোচনার মুখে পড়েছেন। এই বিচিত্র বিড়ম্বনা এবং হয়তো বিচিত্র ইকুয়েশনও, সেই নিয়ে জল্পনার কিন্তু অন্ত নেই এই নতুন সমীকরণের সম্ভাবনা নিয়ে। দেখুন, 21শে জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, আর তার আগে বিরোধীদের হাতে ইস্যু ছড়াছড়ি। বসুন্ধরা সুষমা থেকে স্মৃতি পঙ্কজা। একসময় দুর্নীতির যে তীরে কংগ্রেসকে বিদ্ধ করতেন মোদী, আজ মোদীর বিরুদ্ধে সেই হাতিয়ারই ব্যবহার করছে কংগ্রেস। তারা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে সংসদের আসন্ন অধিবেশনে ঝড় উঠবে, কিন্তু রাজনৈতিক মহলে এই প্রবল ঝড়ের মধ্যেও নিশ্চুপ তৃণমূল, সম্পূর্ণ নীরব তারা। মোদীর বিরুদ্ধে হাতিয়ার পেয়ে কংগ্রেস যখন উদ্যত, তখন যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। অনেকে কটাক্ষ করে বলছেন তৃণমূলের হাতে এখন সাদা পতাকা। তাহলে কি সংকটের মুহূর্তে মোদীর অস্বস্তি না বাড়িয়ে তার উদ্দেশ্যে সমঝোতার বার্তাই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন রাজনৈতিক মহলে। বাম কংগ্রেসের দাবি, সারদা কেলেঙ্কারিতে আষ্টে পৃষ্ঠে জড়ানোর পর দুর্নীতি নিয়ে সরব হবার ভাষা হারিয়েছে তৃণমূল। তাদের এখন একটাই লক্ষ্য, মোদীকে সন্তুষ্ট রেখে সিবিআইকে শান্ত রাখা। আর উল্টো দিকে মোদীরও এখন জমি বিলের মতোই বর্তমান ইস্যুতেও মমতার মুখ বন্ধ রাখা দরকার। এই দুই ভাবনা থেকেই কি দুদলের কাছাকাছি আসা? সেজন্য কি রাজ্যে এসে সারদা প্রসঙ্গ তুলতে হঠাৎই ভুলে যাচ্ছেন মোদীর রাজনাথরা? নতুন ঘনিষ্ঠতার জন্যই কি রাজ্যে এসে নতুন হাইওয়ে তৈরির জন্য 25 থেকে 30 হাজার কোটি টাকা দেওয়ার ইচ্ছে প্রকাশ করছেন মোদীর মন্ত্রী? সেজন্যই কি পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের জন্য হঠাৎ করে 6000 কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার? আর এই প্রেক্ষাপটেই মোদী সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি জানিয়েছেন, রাজ্যসভায় জমি বিল পাশ না হলে প্রয়োজনে সংসদে যৌথ অধিবেশন ডাকা হবে। লাখ টাকার প্রশ্ন হলো, তখন কি করবেন মমতা? জমি আন্দোলন ঘিরে যার উত্থান, তিনি মোদীর জমি বিলে সমর্থন জানাবেন, এমনটা মানতে নারাজ অনেকেই। আবার সারদা নামক কালো মেঘ মাথায় করে দাঁড়িয়ে থাকা তৃণমূল জমি বিলের জোরালো বিরোধিতা করবে, কিংবা সংসদের আসন্ন অধিবেশনে অন্যান্য বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে বসুন্ধরা সুষমা ইস্যুতে মোদী সরকারকে বিপাকে ফেলবে, এমনটাও জোর গলায় বলতে পারছেন না অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই। পণ্য পরিষেবা কর বিল ইস্যুতে তাদের ভূমিকা কি হবে তা নিয়েও জল্পনা তুঙ্গে, কারণ অনেকেই কটাক্ষের সুরে বলছেন বিজেপি নিয়ে তৃণমূলের অবস্থান কি হবে তা হয়তো তৃণমূলেরই অনেকে জানেন না। জানলে সুষমার বিরুদ্ধে মুখ খুলে সৌগত রায়ের এমন হাল হতো না। তাই মোদী মমতা সম্পর্কের আগামী অধ্যায় নিয়ে উৎসুক রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। জ্যোতিপ্রকাশ বাবু, একটা অত্যন্ত চিত্তাকর্ষক জল্পনা আছে যে এরপর সংসদ খুললে এই দুর্নীতির ইস্যুতে যখন বামেরা, যখন কংগ্রেস প্রতিবাদে নামবে, তখন তৃণমূলের অবস্থান কি হবে? আপনার কাছে কোনো হিন্ট আছে কি হবে? মানে সৌগত রায়কে বকুনির অবস্থানটা থাকবে, নাকি একটা দুর্নীতি বিরোধী অবস্থান যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এত দশক ধরে চালাচ্ছিলেন সেটা হবে? দেখুন, চারপাশে ঘটে যাওয়া সমস্ত ঘটনার নাকি সেই আলিপুর থানার পুলিশের মতো ফাইল দিয়ে তৃণমূল একটা জায়গা থেকে আমি এই যে আজকে সারা ভারতবর্ষের রাজনীতি যে কতগুলো ইস্যু নিয়ে উদ্বেল হয়ে গেছে, তার থেকে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসেবে ভারতীয় রাজনীতিতে পরিচিত হলো। তৃণমূল কংগ্রেস তো একটা, সেই অর্থে তো শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যেই সীমাবদ্ধ। তো তৃণমূল কংগ্রেসের নামে কিন্তু সবসময় যায় আসে। তো আমি অন্য একটা জায়গায় আমি শুনছিলাম ওনাদের কথা যে তৃণমূল কংগ্রেস করবে না, সেটা তো তৃণমূলের সংসদীয় দলই ভালো বলতে পারবে, কারণ আই এম নট পার্ট অফ দ্যাট পার্লামেন্টারি পার্টি। তো
যেটা স্মৃতি ইরানির কথা যেটা বলছেন আর কি, দুটো জিনিস, ললিত মোদি একজন অ্যাবসকন্ডার, নিশ্চয়ই ইনি ক্রিমিনাল অফেন্স এনার এগেইনস্টে আছে, তাই অ্যাবসকন্ডার। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যদি ইস্যু হয় এবং ওয়ারেন্ট অ্যারেস্ট ইস্যু হচ্ছে, ওয়ারেন্টটা যদি এক্সিকিউট করতে না পারি, একটা লোককে যদি অ্যারেস্ট করতে না পারি, ভারতবর্ষের ফৌজদারি আইন বলে তার প্রোক্লামেশন অফ অ্যাটাচমেন্ট হওয়া উচিত। ভারত সরকার কিন্তু করেনি। সম্পত্তির কোনো স্মৃতি, আচ্ছা চার্জগুলো কি ফেম আর মানি লন্ডারিং কগনিজেন্স, অত্যন্ত সিরিয়াস মামলার কগনিজেন্স নেয়ার পর সারা বাংলায় যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে রাজনীতি করে তারা যদি চিটফান্ডের সঙ্গে যুক্ত আছে এই অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে ধরে নিতে হবে যে স্মৃতি ইরানির ক্ষেত্রে সেক্ষেত্রেও তো কোর্ট কগনিজেন্স নিয়েছে, কোর্ট গ্রহণ করেছে, তাহলে ধরে নিতে হবে। কেউ কিন্তু বলছে না যে স্মৃতি ইরানি কি পাস, কতটা তার ডিগ্রি, বলছে যে আমি যখন ইলেকশনে দাঁড়াই তখন আমাকে একটা এফিডেভিট দিতে হয় যে কোনো ইলেকশনের ক্ষেত্রে, সেই এফিডেভিটে আপনি তো আমি এই পয়েন্টে আসবো, আপনার কাছে আসবো। প্রকাশ আপনি আমার একটা আমার মার্জনা করবেন, আপনি বিএসসি আপনি সাংসদ হিসেবে দেখেছেন, আমি একেবারে ব্যক্তিগত প্রশ্ন, অন্য কোনো উদ্দেশ্য নেই, আপনি এক্ষুনি বুঝতে পারবেন। আপনি বিএসসি না বিকম? বিএসসি। 6 বছর এই যে আপনি স্মৃতি থেকে বললেন, হ্যাঁ কোনোভাবে ধরুন 6 বছর পর আপনার সঙ্গে আমার দেখা হলো, এটা বিএসসিটা বিএ বা বিকম হবে? নিশ্চিত হবে না। শুনুন, হ্যাঁ মানে আমি বলছি যে আমি বলছি প্রশ্ন খুব পরিষ্কার, ওটা আমি শেষ করিনি তো, আমি শুনুন না প্রশ্নটা এই যে স্মৃতি ইরানি, স্মৃতি কি তার সঙ্গে তঞ্চকতা করছে? নয়তো 2004-এ যদি কেউ বিয়ে থাকেন তিনি কি করে 2011-তে বিকম হয়ে গেলেন? আমি বলছি এর কি ব্যাখ্যা আছে? এবং শুধু তাই হয়নি, স্মৃতি ইরানি 2004-এ যে এফিডেভিটটা দিয়েছিলেন উনি পরিষ্কার বলছেন ওটা টাইপিং এর মিস্টেক, কিন্তু 2004-এ এটা কিন্তু কোনো অফেন্স ছিল না। এটা আমি বলছি এটা স্মৃতি ইরানি, এটা পুরোটা শুনুন। তার পরপর যে এফিডেভিট গুলো দিয়ে বলছেন সেগুলোতে উনি বিকম ফার্স্ট ইয়ার, জাল নথিতে 2011-তে লিখেছেন বিকম, বিকম ভাষায় হচ্ছে আপনি, আরে ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা আর কমে তফাৎ, ওটা টাইপিং মিস্টেক হতে পারে। 2012 একটা ফ্যাকচুয়াল মিস্টেক হচ্ছে না, এখানে একটা এই টাইপিং মিস্টেক না, ফ্যাকচুয়াল মিস্টেক আছে। ফ্যাকচুয়ালি মিস্টেক একটা করছেন আপনারা, সেটা হচ্ছে এমনকি ইনস্টিটিউটের নামটা পর্যন্ত না, এই জায়গাটাই আসি একদম পরিষ্কারভাবে উনি 2004 সালে বলছেন 1996-তে বিএ ফ্রম দিল্লি ইউনিভার্সিটি, বিএ ফ্রম দিল্লি ইউনিভার্সিটি। 2011 সালে তিনি বলছেন বিকম পার্ট 1 স্কুল অফ করেসপন্ডেন্স দিল্লি ইউনিভার্সিটি, আর 2014 সালে বলছেন বিকম পার্ট 1 স্কুল অফ ওপেন লার্নিং দিল্লি ইউনিভার্সিটি। তাহলে তখন কি হলো? বিকম ওপেন লার্নিং এর কোনো তফাৎ একই, কিন্তু দুটো আকাশ পাতাল। সবথেকে বড় কথা 3 বার পাল্টেছে। স্কুল অফ ওপেন লার্নিং এন্ড স্কুল অফ করেসপন্ডেন্স এন্ড কন্টিনিউইং এডুকেশন দুটো একদম আলাদা স্কুল। দুটো আমি বলছি নন্দিনী, আপনি নিশ্চয়ই একমত হবেন যে স্মৃতির সোপ অপেরা গুলোতেও এত দ্রুত কি না? বাই দ্য ওয়ে ডিগ্রি যেভাবে বদল হয়েছে, এডুকেশন মিনিস্টার ইনভেস্টিগেশন হবে দিল্লি ইউনিভার্সিটিকে ইনভলভ করে, উনি কি করে মিনিস্টার থাকতে পারে? ওনাকে এডুকেশন মিনিস্টার করে, পাওয়ার মিনিস্টার করে দিলে। আপের ক্ষেত্রে যে ঘটনাটা দেখেছি একেবারে পাশাপাশি রেখে আমরা দেখব, কিন্তু তার আগে দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ নিঃসন্দেহে স্মৃতি ইরানির বিরুদ্ধে উঠল। বিতর্কে জেরবার নরেন্দ্র মোদী। তার মাথা ব্যথা আরো বাড়িয়েছেন তার সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির ডিগ্রি বিতর্ক, যিনি আবার বিজেপির অন্দরে খোদ প্রধানমন্ত্রীর ছোট বোন বলে পরিচিত। भारतीय जनता पार्टी के प्रत्याशी मेरी छोटी बहन स्मृति ईरानी जी। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, যিনি কিনা দেশের শিক্ষা ব্যবস্থার মাথা, তাঁরই কিনা শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক। চমকে উঠছেন অনেকেই। আর ডিগ্রি বিতর্কে মোদীর মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের যে প্রাথমিকভাবে সারবত্তা রয়েছে তা মেনে নিয়েছে খোদ আদালতই, যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই রণংদেহী বিরোধীরা। इसी वजह से उनकी फेक डिग्री है, हम उनका रेजिग्नेशन मांग रहे हैं और दिल्ली पुलिस पे एक्शन लेना चाहिए इसके ऊपर।
দেশের শিক্ষানীতি নির্ধারণের গুরুদায়িত্ব যার কাঁধে, মোদীর সেই শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক প্রথম থেকেই। 2004-এর লোকসভা ভোটের সময় পেশ করা হলফনামায় স্মৃতি ইরানি দাবি করেন 1996 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে করেসপন্ডেন্সে বিএ পাশ করেছেন তিনি। সেই তিনি আবার 2011-এর রাজ্যসভা ভোটের সময় দেওয়া হলফনামায় দাবি করেন 1994 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকেই বিকম পাশ করেছেন। রাজনীতির খেলায় রুমাল মাঝে মধ্যেই বেড়াল হয়ে যায়, সেটা না হয় মানা গেল, কিন্তু বিএ কি করে বিকম হয়? এই প্রশ্ন তুলেই সম্প্রতি দিল্লির আদালতে যান এক ব্যক্তি। অভিযোগের সারবত্তা স্বীকার করে নিয়ে সেই মামলা গ্রহণও করেছেন বিচারক। বিজেপি সমর্থকেরা বলতেই পারেন, আরে বাবা, ব্যস্ত মানুষ, লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন, কিন্তু ভুল তো একবার হয়, তিনবার তো নয়। 6 দিনের জন্য ইয়েল বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কশপকেও কি ভুল করেই ডিগ্রি বলে ফেলেছিলেন মোদীর শিক্ষামন্ত্রী? বিরোধীরা বলছে এটা বিশ্বাস করা একটু কঠিন। তাই ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে যদি মোদী সরকারের হাতে থাকা দিল্লি পুলিশ কেজরিওয়ালের শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে পারে, তাহলে একই অভিযোগে কেন মোদীর শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? इसमें भी कहीं ना कहीं कड़ाई की जरूरत है, और मैं तो कहूँगा कि भारत सरकार के शिक्षा मंत्री को खुद एक श्वेत पत्र जारी करना चाहिए, बयान देना चाहिए इसमें कितनी सत्यता है, कितनी नहीं सत्यता है। अगर उन्होंने ना दिया तो हम लोग पार्लियामेंट में चीजों को उठाकर पूछ लेंगे। আর যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে পদে পদে বিতর্ক, সেই স্মৃতি কিনা পথ দেখাবেন ভবিষ্যৎ প্রজন্মকে। বিরোধীদের অবশ্য দাবি, স্মৃতি কি পারবেন আর কি পারবেন না সেই বিতর্ক তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন আমেঠিতে রাহুল গান্ধীর কাছে হারার পর জেদের বসে তার হাতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের গুরুভার সঁপেছিলেন নরেন্দ্র মোদী। পরবর্তীকালে যে স্মৃতি ইরানির বিরুদ্ধে আইআইটি, আইআইএম এর মতো স্বশাসিত এলিট শিক্ষা প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, জেনে বুঝেই নীরবে শিক্ষার বৈদিকীকরণের উদ্দেশ্যে ছোট বোনের হাতে দায়িত্ব সঁপেছিলেন মোদী। আজ সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে ফিরে আসছে। এবিপি আনন্দ। মইদুল, কিছুদিন আগে আপের ক্ষেত্রে আমরা দেখেছি আইনমন্ত্রী জিতেন্দ্র প্রসাদ তোমার গ্রেফতার তো দিল্লি পুলিশ করেছে কেন্দ্র সরকারের নিয়ে, কিন্তু অন্তত আপ জোর গলায় এটা বলতে পারে যে বিষয়টা সামনে আসার পর তোমারকে পদত্যাগ করানো হয়েছিল। মানে এক্ষেত্রে স্থিতির ক্ষেত্রে কি বলা হবে? আমি জাস্ট একটা এই প্রশ্নে বলবো, সরি মইদুল, সেটা হচ্ছে ঠিক এই একই প্রশ্ন যে তোমাদের প্রশ্নে তিনি ভুল এফিডেভিট দিয়েছিলেন অথবা মিথ্যে এফিডেভিট দিয়েছিলেন, তার জন্য তিনি গ্রেপ্তার এবং পদত্যাগ এবং আপ সরকার থেকে সরিয়ে দিল। একই ঘটনা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এবার তদন্ত কে করবে? উনি শিক্ষামন্ত্রী, ওনার তলায় যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে দিল্লি ইউনিভার্সিটি, তিনি করবেন তদন্ত। হয় আবার একই অভিযোগ ভুলে যাবেন, আমি শেষ করি, কেসটা কিন্তু কোর্টে অ্যাডমিট হয়েছে। আমি শেষ করি এই বিষয়টা, মাঝখানে বলবেন না, অভ্যাসটা খুব খারাপ, মাঝখানে কেন বলছেন? আর 3 নম্বর যেটা, একই অভিযোগে অভিযুক্ত ছিলেন 84 সালে, একটা এফিডেভিট দিয়েছিলেন, পিএইচডি করে এসছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। একই মিথ্যে এফিডেভিট, কেন একই ধারা একই আইন 3 জনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না? কোনদিন উনি কেন প্রযোজ্য হবে না? মানে ভুল করেছি এই কথাটা বলেননি, একবার বলেছেন যে এটা অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি ক্ষমা চাইছি বাংলার মানুষের কাছে, উনিও বলেননি। এবং এই মুহূর্তে ওপেন অ্যান্ড শার্ট কেস স্মৃতি ইরানির কেসটা, যেটা কোর্ট পর্যন্ত প্রাইমারি কগনিজেন্স দিল, তারপরেও কি করে উনি শিক্ষামন্ত্রী থাকেন? আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তার যদি ন্যূনতম একটা সংবিধানের প্রতি মর্যাদা থাকে, তার পদের প্রতি মর্যাদা বোধ থাকে, তাহলে উনি বলুন, উনিও কেন পার্লামেন্টে যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেই নির্বাচনে এবং পার্লামেন্টের হুজু যে বই নির্বাচিত হওয়ার পর যে ফর্মটা ফিল আপ করতে, কিন্তু এটা অনেকবার আলোচনা হয়ে গেছে। না না, মমতা ব্যানার্জিকে আমাকে ডিফেন্ড করতে পারবো না, let us be fair, he had admitted it and then এখানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে যে নৈতিকতার একটা প্রশ্ন, যে আপনি নৈতিক দিক থেকে আপনি যখন একটা অভিযোগ, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, তখন আপনার সেটাকে অ্যাডমিট করে নেওয়া উচিত, যেটা সত্যি সেটা বলা উচিত, এবং আপনি পদ থেকে সরে দাঁড়ান, আপনি একটা রিজাইন করুন। এই রেজিগনেশনের যে জায়গাটা, সেটা তো মানে বিজেপির ক্ষেত্রেও যদি দেখা যায়, তাহলে সেটা আডবাণীজি করেছিলেন আগে, আমরা জানি। এখন সেটা বিজেপি সেখান থেকেও শিখছে না, আমি বলছি যে ধরো সুষমা স্বরাজ, বসুন্ধরা, সুষমা এবং নরেন্দ্র মোদীর ভীষণ ভালো ব্যক্তিগত সম্পর্ক, দুজনে একই চিন্তাধারা বিজেপির মধ্যে, এই দাবি প্রভাকর দাও করবেন না, পাবলিকলি করবেন কিনা আমি জানি না, কিন্তু আমি বলছি তাহলে সরানো যাচ্ছে না কেন?
তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই যুক্ত রয়েছেন না, তার কারণটা হচ্ছে এটা বাদ দেওয়ার কোনো কারণ আমি তো জানি না, মানে সবকিছুতে যুক্ত ছিলেন, সুষমা স্বরাজ, স্মৃতি ইরানি যদি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তো সাবসিডাইজ খাবার তো এমনিও পাবেন উনি পার্লামেন্ট, আমি জানি না খুব একটা সাবসিডি তো পাচ্ছেনি, এক সাংসদ হিসেবে পাবেন, কিন্তু নৈতিকতার জায়গা থেকে তো রিজাইন করা উচিত। এবার হচ্ছেটা কি যে এই যে হিরণময় যে মৌনতা মাননীয় প্রধানমন্ত্রীর, উনি এখন এটাই সম্মতির লক্ষণ, কারণ মৌনতা তো সম্মতির লক্ষণ। বেশি ড্যামেজ তো হচ্ছে আজকে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির ভাবমূর্তি, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি। আমি বলছি এই বিপুল জনসমর্থনে আসা প্রধানমন্ত্রী তো চাইবেন যে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে, মানে এখন যত টাইম কিল হবে তারপরে তো ওম প্রকাশ দ্বারা এবং শ্রমিক বাবুরা পরিষ্কার বলবেন যে এটা আমাদের দাবির জন্যই এটা হলো। উনি পড়েছেন মহাবিপদে, সমস্যাটা হচ্ছে যে মোদিজির সমস্যা হচ্ছে যে দলের ভেতরে হচ্ছে আপনার আডবাণীজি, তিনি বিভীষণের মতো একটা রোল প্লে করছেন, আর দলের বিরোধীরা তারা হচ্ছে জেকে বসে বড়জোর একটা সেটিং করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, যারা কিছু বলছে না এখনো পর্যন্ত দুর্নীতির এতে। না, আডবাণীজি বলছেন, আডবাণীজি দলের সঙ্গে আছেন। দ্রুত আমি গত এক সপ্তাহে দেখাবো লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে বিজেপির এখনকার ক্ষমতাসীনদের কতটা ফারাক, দেখুন। আরও একবার আমন্ত্রণপত্র পৌঁছলো না আডবাণীর বাসভবনে। এবার জরুরি অবস্থার 40 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও ডাক পেলেন না বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য। অনুষ্ঠানের আয়োজক বিজেপির শাখা সংগঠন, উপস্থিত অমিত শাহ। আর যে আডবাণী 1975 সালে জরুরি অবস্থার সময় অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে 19 মাস জেল খেটেছিলেন, তিনি ব্রাত্য থেকে গেলেন। তাহলে কি সম্প্রতি জরুরি অবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যই ডাক পেলেন না বিজেপির একদা লৌহ পুরুষ? সম্প্রতি জরুরি অবস্থার 40 বছর উপলক্ষে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে আডবাণী বলেছিলেন, আমি মনে করি না যে দেশের রাজনৈতিক নেতৃত্ব অপরিণত, কিন্তু তাদের কিছু দুর্বলতা থাকায় একথা বলার মতো আমার আত্মবিশ্বাস নেই যে দেশে ফের জরুরি অবস্থা জারি হবে না। এই মুহূর্তে যে সমস্ত শক্তি গণতন্ত্র ও সংবিধানকে পদদলিত করতে পারে তারা অত্যন্ত শক্তিশালী। সঙ্গে সঙ্গে কংগ্রেস দাবি করে আডবাণীর এই মন্তব্যের নিশানা মোদি। এর ব্যাখ্যা দিতে গিয়ে আরেক জল্পনা তৈরি করেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে কোনো মন্তব্য করিনি, আমি যে কোনো ধরনের একনয়াতন্ত্রের বিরোধী। ঔদ্ধত্য থেকেই স্বৈরতন্ত্রের জন্ম হয়। সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, একনয়াকতন্ত্র, উদ্ধত্ত, স্বৈরতন্ত্র এসব কার উদ্দেশ্যে বলছেন আডবাণী? কারণ মোদি সম্পর্কে তো এইসব শব্দই ব্যবহার করেন তাঁর বিরোধীরা। বুধবারই আডবাণীর নাম না করে জরুরি অবস্থা নিয়ে তাঁর মত খারিজ করে দিয়েছিলেন মোদির সেনাপতি অরুণ জেটলি। এরপর এদিন আডবাণীর ডাক না পাওয়া, অনেকেই একে একে দুই করছেন। চলতি বছরের এপ্রিলে বিজেপির 35তম প্রতিষ্ঠা দিবসেও আমন্ত্রণ জানানো হয়নি আডবাণীকে। এবিপি আনন্দ। আমি আবার মূল প্রসঙ্গে আসবো যে এত বিতর্ক, দুর্নীতির সরাসরি অভিযোগ এবং কিছু প্রমাণ সামনে আসা সত্ত্বেও কেন নরেন্দ্র মোদী এবং তার সরকার পাচ্ছে না যে যাদের বিরুদ্ধে অভিযোগ, ওই লালকৃষ্ণ আডবাণী যেরাম জয়েন ডায়েরিতে তার নাম ওঠার পর পরিষ্কারভাবে সরে গেছিলেন, ইস্তফা দিয়েছিলেন, পরে উপনির্বাচনে জিতে আবার সংসদে ফেলেন, সেই ট্র্যাডিশন ফলো করতে কোথায় রাজনৈতিক বাধ্যবাধকতা? দেখুন। সংকটেই মানুষের আসল চেহারা সামনে আসে, অনেকে এমনটাই বলে থাকেন। তাহলে কি মোদির ক্ষেত্রেও তাই? নরেন্দ্র মোদী মানেই এতদিন বিজেপির ভাষায় ছিল বলিষ্ঠ নেতা, তুরন্ত করা সিদ্ধান্ত। কিন্তু বসুন্ধরা, সুষমা, স্মৃতি, পঙ্কজা এই চার মূর্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের পর মোদীর সেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোথায় উবে গেল তা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, সুষমা স্বরাজের পাশে আরএসএস রয়েছে, তাই তার সঙ্গে সম্পর্ক যথেষ্ট তিক্ত হওয়া সত্ত্বেও সরাতে পারছেন না মোদী। কিন্তু এমনটা হলে তো বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাবে যে মোদী নন, আড়াল থেকে বিজেপি সরকার চালাচ্ছে সংঘ। তাহলে মোদীর সঙ্গে বাকি 5 জন বিজেপি নেতার পার্থক্য কোথায়? সেটা কি মোদীর ভাবমূর্তিতে ধাক্কা হবে না? প্রশ্ন অনেকেরই। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, 1 বছর আগে লোকসভা ভোটে দলকে রাজস্থান থেকে 25টির 25টি আসনেই জয় এনে দেওয়া বসুন্ধরাকে হটানোর পথে মোদীর বাধা হলো তার জনপ্রিয়তা। কিন্তু পাল্টা নানা মহলে প্রশ্ন, এমনটা হলে তো বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাবে যে মোদীও বাকিদের মতোই সমঝোতা করেন। তাহলে কোথায় 56 ইঞ্চির ছাতি? আর স্মৃতি ইরানিকে সরাতে হলে সরাসরি তার নিজের সিদ্ধান্তই ভুল বলে মেনে নিতে হবে বলেই কি চুপ করে রয়েছেন নরেন্দ্র মোদী? মহারাষ্ট্রের প্রয়াত গোপীনাথ মুন্ডের ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই কি তার মেয়েকে সরাচ্ছেন না প্রধানমন্ত্রী? আর 1 বছরের মাথায় এই সংকটে মোদী যখন নীরব, তখন তার মন্ত্রীরা দোষ চাপানোর চেষ্টা করছেন সংবাদ মাধ্যমের ওপর।
जो चैनल आज तक ललित मोदी को बैठाकर बीसीसीआई को जूते मारता था, श्रीनिवासन को जूते मारता था, आज उन्हीं को लेके बाकी सरकार के ऊपर जूते मार रहा है। বসুন্ধরার তো ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমকে। मैडम सीएम आजो आजो, अरे वो तो यहाँ से भी दिखाई भी नहीं देगी, बैठ गई। मिस राजे, एनी क्लैरिफिकेशन ऑन द लेटर? পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, মোদী মন্ত্রীদের সরালেও বিপদ, না সরালেও সংকট। কারণ না সরালে বিরোধীরা দাবি করবে মোদী দুর্নীতির সঙ্গে সমঝোতা করেন, আর সুষমা বসুন্ধরাকে সরিয়ে দিলে দাগমুক্ত সরকারের মোদীর দাবি ধাক্কা খাবে। তাই মোদীর সামনে এখন উভয় সংকট। এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে একেবারে সবথেকে বড় ক্ষমতায় আসার পর থেকে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। না, আমি প্রথম একটা জিনিস বলি যে এই যে 4 নারী কথাটা, এটা আমার একটু অবজেকশন আছে। কারণ নারী বা পুরুষ ব্যাপারটা নয়, কারণ মহারাষ্ট্র গভর্নমেন্টে তার আগে একজন ভুয়ো এক মন্ত্রী আর কি ভুয়ো ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি দেখিয়েছেন, তিনিও একইভাবে একই মানে এইরকম দোষেই দোষী। সুতরাং সেই এটা ইস্যু নয়, আমি জাস্ট এটা বলে রাখলাম, আমার নারী বলে কোনো বিষয় না, নারী পুরুষ যিনি হন তিনি দুর্নীতিগ্রস্ত। একদম। মোদী, নরেন্দ্র মোদী 30শে মে 2015 কদিন আগে বলছেন যে আই ক্যান সে উইথ প্রাইড দ্যাট দেয়ার হ্যাজ নট বিন আ সিঙ্গল ইনস্ট্যান্স অফ করাপশন। এবং ওই যে জিরো টলারেন্স সেটাও বলেছেন, দেয়ার হ্যাজ টু বি জিরো টলারেন্স অন করাপশন অ্যাট দ্য টপ। এই পরিষ্কার কথাটা নরেন্দ্র মোদী বলছেন, এবং এইটা বলার পরে মানে যেটা প্রভাকরবাবু বললেন যে এগুলো কোনোটাই প্রমাণিত নয়। স্মৃতি ইরানির এফিডেভিট তো যে কেউ ওয়েবসাইটে গেলে দেখতে পাবে, সেখানে তো প্রমাণের জায়গা রাখে না। এবং আমি আমার ডিগ্রি বিএ লিখবো, বিকম ভুল করে বিএ লিখবো, বিকম ডিগ্রি পার্ট 1 তাও মানে আমার পুরো ডিগ্রিটাও নেই, বিএ লিখে ফেলছি আমি, এতখানি ভুল ডিগ্রি নিয়ে কোনো মানে যার এডুকেশন আছে মিনিমাম সে এটা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। প্রত্যেকটা অভিযোগ দেখুন, মানে তো অন্য প্রশ্ন আছে, 3 লক্ষর বেশি টেন্ডার করতে হবে। প্রশ্ন আছে যে আজকে নরেন্দ্র মোদী এখনো চুপ কেন? আমি শুধু স্মৃতি ইরানির জায়গাটাই বিশেষ করে বলছি, যে কোনো পার্সোনাল জায়গা না, একটা এমএইচআরডি মিনিস্ট্রি, যে মিনিস্ট্রির আন্ডারে আইআইটি থেকে শুরু করে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে, যে মিনিস্ট্রি ন্যাশনাল এডুকেশন পলিসি নির্ধারণ করে, সেই মিনিস্ট্রি যার মানে অধ্যাপক যারা আছেন, এবং এই মিনিস্ট্রির মাথায় কারা থেকেছেন, একটার পর একটা নাম যদি আমরা বলি, ত্রিগুণা সেন তার মতো মানুষ, বা প্রতাপ চন্দ্র তার মতো মানুষ, যারা ডক্টর মৌলানা আজাদ, এই সমস্ত যে সমস্ত নামের মানুষরা থেকেছেন, এদের পরে আমার এগেইন পার্সোনাল জায়গা থেকে নয়, কিন্তু অধ্যাপক বা শিক্ষক বা ছাত্রছাত্রী তাদের কি ধরনের পড়াশোনার প্রয়োজন, কিভাবে ভারতবর্ষের গবেষণাকে উন্নততর করা যায়, কিভাবে আমরা প্রাইমারি এডুকেশনটাকে উন্নততর করতে পারি, এই পলিসি যেখানে তৈরি হবে, সেইখানে যখন আমি একজন মিনিস্টারকে মন্ত্রীকে সিলেক্ট করছি, তখনই কি বোঝা যায় না যে কোনো একটা চাপের মধ্যে থেকে এটা করতে হচ্ছে? এটা হতে পারে না। আপনি যদি আগের এমডি আমাদের এবং সেইটা ছিল, কারণ তিনি গৈরিকীকরণ যে জায়গাটা আমরা বারবার আজকে আমি একটা জিনিস আমি বলছি, কোয়ালিফিকেশন যদি যোগ্যতার পরিচয় হতো তাহলে রবি ঠাকুর এখানকার বড় রাজনেতা কংগ্রেস অতুল্য ঘোষ, তারও কোনো কোয়ালিফিকেশন ছিল না। কামরাজ নাজার, তারও কোনো কোয়ালিফিকেশন ছিল না। এটা যোগ্যতার পরিচয়। যত বড় বড় সায়েন্টিস্ট হয়েছেন, অনেক সায়েন্টিস্ট আগে তাদের কোয়ালিফিকেশন ছিল না, একাডেমিক কোয়ালিফিকেশন। এটা নিয়ে তো
আপনি সাধারণ মানুষের অপমান করছেন। একেবারে শেষ, কিন্তু আমি বিশ্বাস করুন মানে আমি বলছি এই ক্লাইম্যাক্সে একেবারে মানে হাইট অফ উইট দেখাইলেন আমাদের প্রভাকর বাবু। তার কারণ শটান এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে রবীন্দ্রনাথকে টেনে নিয়ে এলেন। আমার সময় একেবারে শেষ, আপনাদের ধন্যবাদ। আমরা দেখবো যে কতদিন এই কেন্দ্রের শাসক দল কিংবা মাননীয় প্রধানমন্ত্রী মৌনব্রত অবলম্বন করে থাকতে পারেন। নিঃসন্দেহে হাস্যকরতম তুলনার মুখোমুখি আমরা দাঁড়িয়ে। আমার সময় শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন সবাই, শুভ। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার এবং NHIT পলিটেকনিক কলেজ দুর্গাপুর, পায়োনিয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন।